প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক আমরা সেই ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ পরিস্থিতি সেটার আপডেট নিয়ে আমরা কথা বলব। কথা বলার জন্য আমাদের সাথে বরাবরের মতোই উপস্থিত আছেন ফরহাদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং সেই সাথে ধন্যবাদ। সেই সাথে আপনার কাছে জানতেও চাচ্ছি যে প্রতিদিনে নতুন ভাবে মোড় ঘুরে যাচ্ছে এই যুদ্ধের এবং আজকে যে ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে তিনি বলছেন যে মানে এক ভাষণে বলছেন যে এই যুদ্ধ এখনো শেষ হয়নি, তাদের ৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তু ইরানে আঘাত করতে হবে। এইদিকে আমরা হুতিদের দিকে আক্রমণ করতে দেখছি ইসরায়েলে, সেই নিয়েও অনেকটা বিপাকে আছে। তো সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই যে আপনার আপডেটটা কি। হাসিনা আপা ধন্যবাদ। আপডেট তো তৈরি করে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন কত যে প্রেস কনফারেন্স করে। হুম। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আপনাকে একটা নতুন তথ্য দেই। ডোনাল্ড ট্রাম্প কতটা মিথ্যাশ্রয়ী মানুষ, একজন প্রেসিডেন্ট। উনি একটা স্টুডিও খুলেছেন, হুম তো স্টুডিও খুলে ওইখানে উনি যুদ্ধের মহড়া করেন, ওই যে আর্টিফিশিয়াল মহড়া। হুম 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 ইরানের উপরে অবিরাম বম্বিং করছে, ইরানের উপরে। ও হ্যাঁ, আমেরিকা এবং ইসরায়েল, আপনি খেয়াল করে শুনেন। হুম ওই যে একটা বড় স্টুডিও করে নিয়েছে, এগুলো ওই সিনেমার মতো সিনেম্যাটিক অ্যাকশন। হুম হুম এইটাকে উনি রিলিজ করে দেখায় যে তেহরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা সমানে আক্রমণ চালাচ্ছে। এক্স্যাক্টলি হলো হুম এইটা। আমরা তো বের করে ফেলেছি, আমাদের কাছে অনেক তথ্য থাকে। তো হুম সুতরাং এইগুলা নিয়েও কিন্তু উনি বিব্রতকর অবস্থায় পড়েছে। কারণ হুম আমেরিকার লোকরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। হুম তারা কিন্তু এগুলো বুঝতে পেরে কয়েকজন সাংবাদিক লুপাতারি প্রশ্ন ওনাকে করেছে যে হুম আপনি এটা করেন। উনি তখন জবাব ভালো করে দিতে পারেন নাই। এমন হুম একজন লোক যিনি আপনার একটা স্টুডিও করে নিয়েছে ফলস অ্যাকশন দেখানোর জন্য, যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর অবিরাম আক্রমণ করছে, এবং সেটা হুম রিলিজ করে, ভিডিও রিলিজ করে দেখাচ্ছে, জাস্ট টু ক্রিয়েট এ রেপারকেশন অ্যামং দ্য পিপল। এখন হুম এই ধরনের হলো কথা। আমি যদি এখন বলি হুম যে আমি ইরানের কথা বাদ দিলাম, এই পর্যন্ত হিজবুল্লাহ 102টি অ্যাটাক করে ফেলেছে ইসরায়েলের উপরে, হিজবুল্লাহ। হুম হুম এবং তাদের সবচেয়ে, আমি আরেকটা তথ্য আপনাকে দেই, তাদের যে মিসাইল টেকনোলজি ওইটা ইরানের, সেটা হিজবুল্লাহদের কাছে ট্রান্সফার করেছে। এবং হুম আমার জানা মতে কিছু আপনার ইরানের কিছু টেকনোক্রেট, যারা টেকনিশিয়ান, যারা এই মিসাইল তৈরি করে, তাদেরও একটা টিম উনি ইরান পাঠিয়ে দিয়েছে আপনার হুম ইয়েতে, লেবাননে। এবং হুম ওইখানে আরেকটা মিসাইল কারখানা তৈরি হয়েছে। এবং হুম অবিরাম অবিরাম হুম হিজবুল্লাহরা মিসাইল চার্জ করছে, রকেট চার্জ করছে, ড্রোন চার্জ করছে, এবং 102টা অ্যাটাক অলরেডি আপনার ইসরায়েলের উপরে করেছে। বিশেষ করে ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং আবাব শহর একটা আছে, ওইটা একেবারেই নাজুক অবস্থা হয়ে গেছে। তেল আবিবের চেহারা গাজার মতো রূপ ধারণ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ইসরায়েলের যে নর্দার্ন বর্ডার হুম লোকজন বসবাস করছে, ইহুদিরা, এরা খুব ইনসিকিউরড হয়ে গেছে। হুম এবং সবচেয়ে ইনসিকিউরড হয়ে গেছে, মানে অবিরাম আপনার ইয়া চলছে, মানে বর্ষণ করো ড্রোন চার্জ চলছে, হ্যাঁ, মিসাইল চার্জ, এগুলো হচ্ছে। কারণ ইসরায়েল বর্ডার ক্রস করে দক্ষিণ লেবাননের উপরে সৈন্য পাঠিয়েছে, যার হুম জন্য হিজবুল্লাহরা ভয়ঙ্কর আক্রমণ করছে। আপনি বুঝেন, 201টা অ্যাটাক যদি করে তাহলে উপায় আছে। উপরন্ত হুম ইসরায়েলের উপরে প্রতি 15 মিনিট পর পর ইরান মিসাইল আক্রমণ চালাচ্ছে। মিজাইল সবচেয়ে চালাচ্ছে বড় কথা, ইয়ে, সার্জিলের সেকেন্ড ভার্সন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। আরেকটা হলো শাহেদ। এই দুটো এত গতি সম্পন্ন এখন হয়েছে, আগের ভার্সনের চেয়ে অনেক বেশি। হ্যাঁ এইগুলো সমস্ত আজকে দেখলাম যে রাশিয়াও পাঠাচ্ছে শাহেদ, মানে শাহেদ তো আগেই ছিল বাট রাশিয়াও পাঠাচ্ছে নাকি এসব। পাঠাতে পারে, কারণ হুম রাশিয়া তো আসলে, রাশিয়া এবং চায়না সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। এবং হুম আপনি জানেন তো, রাশিয়া একটা ডিক্লারেশন দিয়েছে, যে হুম রাশিয়া বলেছে যে আমরা ইয়া করব না, হুম আমরা ওই তেল দিব না, এই কয় মাস আমরা তেল বন্ধ রাখবো। হুম বুঝতে পারছেন? তেল বন্ধ রাখবে রাশা। তার মানে কি, তেল বন্ধ রাখলে তেল সংকট তৈরি হবে, তখন অধিক দামে তেল ছেড়ে দেবে। রাশিয়ার তো বলতে গেলে ওই যে বাংলায় বলি পুয়া বারো, এরকম হুম অবস্থা হয়েছে এখন। বিশেষ আমি যেটা বলছিলাম, নর্দার্ন ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। এখানে মানুষ হুম আর বসতি করতে পারছে না। আজকে সকালের ফুটেজ আমি দেখলাম
যে অনেক শান্তিপূর্ণ শান্তিপ্রিয় ইসরায়েলি চলে যাচ্ছে। এই পর্যন্ত আপনার এই নেতানিয়াহুর আমলে প্রায় 70,000 আপনার ইহুদি বা ইসরায়েলি অন্য দেশে চলে গেছে। কারণ এটা যুদ্ধ, সারাক্ষণই যুদ্ধ। এখানে নর্মাল লাইফ নাই, বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না ইসরায়েলি পরিবারগুলো। তো তারা তো হুম, ইসরায়েলিরা তো সচেতন নাগরিক, তারা তো হুম, দে হুম, ডোন্ট লাইক টু লিভ ইন এ ভেরি ইনসিকিউর হুম, পজিশন এভরি ডে। এবং হুম, 70,000 ইহুদি চলে গেছে, এবং হুম, তাতে দেখা গেল যে ইসরায়েলের যে ডেমোগ্রাফি, জনসংখ্যার উপরে চাপ কমে যাচ্ছে। হুম, এবং এই হুম, অবস্থা চলতে থাকলে একটা সময় দেখা যাবে যে অনেক ইসরায়েলি ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে, কারণ ইসরায়েলকে তারা নিরাপদ রাষ্ট্র মনে করছে না। এই হইলো হুম, অবস্থা। আর আরেকটা জিনিস হইলো কি, ডোনাল্ড ট্রাম্পের তো কথা হুম। ঠিক নাই। যেমন বলছে যে 6 মাস সে যুদ্ধ বন্ধ রাখবে, তাই কি বন্ধ আছে বলেন? এই যে না, ঘোষণা দিল সে যে বিরতি দিল, বিরতিও তো নাই। মানে সে যে 5 না দিনের 5 বিরতি দেবে। দিনের, জি 5 দিনের বিরতি মানেনি, তারপরে আবার বলছে 6 মাস বন্ধ থাকবে। এটা কেন করে জানেন? এটা হুম, তার একটা স্টাইল। হি ইজ বেসিক্যালি এ নেস্টি টাইপ অফ বিজনেসম্যান। হুম, মানে আছে না, বিজনেসম্যানদেরও কিন্তু একটা প্রিন্সিপল থাকে। ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান হু ডাজ নট ফলো এনি প্রিন্সিপল এট অল। কোন নিয়ম নীতি মানে না। তার কারণ কি, আপনি মনোযোগ সহকারে শুনবেন, এটা শুনলে আপনি বুঝতে পারবেন সেইগুলো কেন করে। এগুলো বললে যে আমি হুম, 6 মাস যুদ্ধ বন্ধ রাখবো, 5 দিন যুদ্ধ বন্ধ রাখবো, তখনই আস্তে আস্তে করে কি তেলের দাম কমতে থাকে, নাহলে তেলের দাম বাড়তে থাকে। হুম, বুঝতে পারছেন? সে তেলের দামটাকে স্থিতিশীল রাখার জন্য এরকম টেম্পো দেয়। কারণ তার দেশে তো মিল ফ্যাক্টরি লাগে, তো তেল কিনতে হয় তার। তো হুম, তেলের দামটাকে স্ট্যাটিক রাখার জন্য হি ইজ এক্স্যাক্টলি ক্রিয়েটিং দিস সর্ট অফ কি বলবো স্টেটমেন্ট। আদারওয়াইজ এগুলাই কিন্তু তার কাজ। আরেকটা আরেকটা জিনিস হলো এই যে এই লোকটা, এই আমি শুনেছি যে তার হোয়াইট হাউসে 2-3টা টিম জার্নালিস্ট সবসময় রাখে। মানে প্রতিদিন 3টা 4টা করে কনফারেন্স করে, এগুলো করে সে পরিস্থিতি তৈরি করছে। কিন্তু তা না, ইরানিরা অত্যন্ত সতর্ক। ইরানিরা যে একটা কাজ করেছে, কিন্তু মাঝখানে এই 5 দিনের যে বিরতি দিল, এই বিরতির মধ্যে ইসরায়েল এবং আমেরিকা কম্বাইন্ডলি একটা আক্রমণ করেছে, এবং হুম, ইরানের 3টা মানে ওয়েল এস্টাবলিশমেন্টের উপরে অ্যাটাক করেছে। তখন হুম, রিটালিয়েটিং অ্যাটাকে কি করেছে জানেন? সমগ্র মধ্যপ্রাচ্যের উপরে বেপরোয়া হামলা করেছে ইরান। হুম, হুম, সৌদি হুম, আরবে আক্রমণ করেছে, কাতারে আক্রমণ করেছে, ইয়াতে করেছে, দুবাইয়ে করেছে, আপনার ইয়েতে বাহরাইনে করেছে। তারপরে আপনার হুম, শুধুমাত্র ওমানে এই অ্যাটাকটা আওতায় আনে নাই, কিন্তু বাকি সবগুলোতে আক্রমণ করেছে। সবচেয়ে বড় কথা, এইবার প্রথমবারের মতো বাহরাইন হুম, ব্রিটিশ অয়েল কোম্পানির যে এস্টাবলিশমেন্ট, এটাকে একদম ঘুরিয়ে দিয়েছে ইরান। হুম, তো ইরান বলেছে যে আমাকে যদি তোমরা একটা মারো, আমি 10টা মারবো, হুম, সুতরাং ছন্ন ছাড়া করে দেবো একেবারে। তো এইখন এই অবস্থায় তো যুদ্ধের আপনার গতি তো কমছে না, বরং বাড়ছে। সব মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত। হুম, হুম। না, ইরান তো বলেই দিয়েছে যে ভাই তোমরা চলে যাও, আমরা এগুলোতে আক্রমণ করব। কারণ আমরা তাদেরকে মানে যুক্তরাষ্ট্রের সেনাদেরকে আমরা বাঁচতে দিব না বা ইয়ে করতে দিব না, জি, সেফ সাইডে রাখবো না। টা এখন যেটা বলা হচ্ছে, পেন্টাগন থেকে যেটা বলেছে যে তাদের তো অস্ত্রের ভান্ডার তাদের কমে আসছে, তো তারা কি দিয়ে যুদ্ধ করবে, মানে যুক্তরাষ্ট্র। আর এদিকে তো এটারও একটা ইসরায়েলের অবস্থাও খারাপ। ট্রাম্প একটা গুজামুল দিয়েছে। এটা কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে প্রেস কনফারেন্সে, যে হুম, আপনার আর্মস এর মজুদ কমে যাচ্ছে, তো আপনি যুদ্ধ করবেন কিভাবে? বলে যে আমরা আর্মস ফ্যাক্টরি আবার শুরু করেছি, প্রস্তুত। তো একটা আর্মস ফ্যাক্টরিতে আর্মস প্রস্তুত করতেও তো সময় লাগে। এই এটা জন্য তো কি এখন টাইমের সময়। এগুলো হইতে পারে। তার আসলে অর্থনীতির উপরে চরম টান পড়েছে। হুম, আপনার সবচেয়ে বড় কথা হইলো, এখন তো আপনি ইরানকে ধরেন কেন, হিজবুল্লাহ তো আরো স্ট্রং পজিশনে দাঁড়াইছে। এবং হিজবুল্লাহ জানেন আপনার ইরানের যে ভয়ঙ্কর আচ্ছা মেরাকাবা মেসকা নামক আছে ট্যাঙ্ক, হুম, মেরাকাবা মেসকা মনে রাখবেন এটা। হুম, পৃথিবীর মধ্যে একটা সাংঘাতিক শক্তিশালী ট্যাঙ্ক, যেটা ইসরায়েল তৈরি করে রাখছে ইয়াকে আপনার হিজবুল্লাহ এবং হুতিদের ডিফেন্ড, অর্থাৎ লেবাননকে কাবু করার জন্য। এই ট্যাঙ্ক গুলা যাতে তারা ল্যান্ডে সৈন্য দিয়ে মানে আর্টিলারি কোর দিয়ে আপনার লেবাননকে কন্ট্রোল করতে পারে। মেরাকাবা মেসকা ট্যাঙ্ক গুলো অত্যন্ত হুম, শক্তিশালী। এই ট্যাঙ্ক আপনার ধ্বংস করে ফেলছে। আপনার এই হিজবুল্লাহরা এই ট্যাঙ্কের উপরে আক্রমণ করেছে তো। এবং একটা ট্যাঙ্কের দাম কত? $6 মিলিয়ন, এক একটা ট্যাঙ্কের দাম।
এবং এক একটা ট্যাঙ্ক চালানোর জন্য 3 জন লোক দরকার, একজন ড্রাইভার, একজন ইনস্ট্রাক্টর, একজন কমান্ডার। তাইলে এইখানে প্রায় আপনি বিষয় করেন 100 ট্যাঙ্ক মেরাকা বা মেসকা যে ট্যাঙ্ক 100 ট্যাঙ্ক ধ্বংস করেছে। তাইলে 3 জন করে লোক থাকলে 300 লোক তো এখানেই মারা গেছে। এখানেই মারা গেছে। ট্যাঙ্ক ধ্বংস করছে, যেহেতু 3 জন কি বেঁচে আছে বলেন? টমাহক ক্রুজ মানে ওদের যে ক্ষেপণাস্ত্রের কথা বলছে, যে এটাই কি শক্তিশালী ইয়ে নাকি ক্ষেপণাস্ত্র? টমাহক ক্রুজ কাদের টমাহক? এটা ইয়ের যুক্তরাষ্ট্রের। তো যুক্তরাষ্ট্রের টমাহক তো আগেই ফেস করেছে ইরান, নতুন কিছু তো না। ইট ইজ নট এ নিউ থিং এক্স্যাক্টলি। আমি আপনাকে বলি, ইরানের হাতে এত ইন্টারসেপ্টর বের করেছে, এত, যে আপনি যত ধরনের ভার্সনের মিসাইল মারেন না কেন, ইরানের চেয়ে বেশি ভার্সনের মিসাইল কারো পৃথিবীর কোন রাষ্ট্রের এই মুহূর্তে নাই। সুতরাং ইরান যেই পরিমাণ মিসাইল ভার্সন তারা ইনভেন্ট করে রেখেছে, তারপরে আবার আরেকটা করেছে, এইগুলার ইন্টারসেপ্টিং ক্যাপাসিটিও অনেক অনেক ধরনের ইন্টারসেপ্টরও আবিষ্কার করেছে, সাথে সাথে তৈরি করে রেখেছে। সুতরাং আপনি টমাহক বলেন আর অন্য যে কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বলেন, ইরান ইজ অ্যাবসলিউটলি ক্যাপেবল টু ডিফেন্ড ইট and to spoil it by their interceptors. এটা কোনো সমস্যা না। হুতিরা কতটা ইয়ে করতে পারে? হুতিরাও কি ইয়ের মতো, মানে কি বলে, হিজবুল্লাহদের মতো এত শক্তিশালী না। হ্যাঁ, হিজবুল্লাহদের মতো এত শক্তিশালী না, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। কিন্তু হুতিরা রকেট লঞ্চারে উস্তাদে রকেট লঞ্চিং করতেছে মারাত্মক ইসরায়েলের উপরে। এবং ইসরায়েলের যে মেইন শহরগুলা, বিশেষ করে মধ্য ইসরায়েলে অবস্থা খুবই খারাপ, আর নর্দার্ন ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। ওইখানে জনবসতিই নাই, মানুষ সরে যাচ্ছে যুদ্ধের তাণ্ডবে। আরেকটা জিনিস, ইরান দাবি করলো যে দুবাইয়ের ইউক্রেনের অ্যান্টি ড্রোন সিস্টেমের ডিপোতে হামলা করেছে। এটা ইরান দাবি করছে, বাট আমরা তো দেখেছি মানে আসলে, আর আপনি তো বলছেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা করেছে। আরেকটি বিষয় আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে ইয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির একটা ফোন আলাপ হয়েছে, সেখানে ইলন মাস্কও সেখানে ছিল, মানে আমার মনে হয় 24শে মার্চের দিকে। তো এখানে ইলন মাস্কের সাথে তো আসলে ট্রাম্পের সম্পর্ক ভালো না, তাহলে কেন এখানে তারা ফোন আলাপে যুক্ত হলো? না, এটা আমি জানি না। ফোন আলাপে দেখুন, নরেন্দ্র মোদী বাংলাদেশ ইন্ডিয়ার ফরেন পলিসিকে দুর্বল জায়গায় নিয়ে গেছে, এবং নরেন্দ্র মোদী এই জিনিসটা বুঝতেই পারবে না যে নরেন্দ্র মোদী নেতানিয়াহুর সাথে দেখা করে আসার পরের দিনই সকালে আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে। এটা তো সারা পৃথিবীতে এটা নিয়ে একটা রেপারকেশন তৈরি হয়েছে। আপনার গেথার্থে একটু বলি, একটা টক শো দেখলাম আপনার ইয়াতে ইন্ডিয়ার, সেখানে রাজদীপ সরদেশাই আর আরেকজন ভদ্র মহিলা সাংবাদিক, খুব উচ্চমানের, নামটা আমি ঠিক এই মুহূর্তে কি দেবী বললো। তো সেই রাজীব সরদেশাই একটা কথাই বলছে যে নরেন্দ্র মোদী কিন্তু এটা মুছে ফেলতে পারবে না। আর যে ভদ্রমহিলার নামটা আনফরচুনেটলি আমি মনে করতে পারছি না, আসলে মাথায় এত কথা একটু রাখা, মনে রাখো, এত নাম। তো খুবই অনেস্ট সাংবাদিক। তো আরেকজন সাংবাদিক আছে, বোঝা গেল গদি মিডিয়ার আর কি, মানে নরেন্দ্র মোদীর পক্ষের, সেই লোক বলতেছে আমরা ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখবো না। তখন ওই ভদ্রমহিলা কথাটা কেড়ে নিয়ে বলল যে আপনি ভারতের ইন্টারেস্ট দেখবেন, তার অর্থ এই নয় যে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করে। আপনি ভারতের ভাবমূর্তি ইন্টারেস্ট দেখবেন, ইরানের ইন্টারেস্ট দেখবে না। তা আপনি কোন জায়গায় আপনার প্রধানমন্ত্রী গিয়ে কথা বলে আসলো যেদিন, নিশ্চয়ই নেতানিয়াহু জানিয়েছে যে আমরা কালকে আক্রমণ করব ইরানের উপরে, এটা উনি জানতেন। উনি নরেন্দ্র মোদী এটা অস্বীকার করলো, পৃথিবী এটা স্বীকার করবে না যে উনি জানতেন না। নরেন্দ্র মোদীর এই কথা অ্যাকসেপ্ট করবে না ওয়ার্ল্ড কমিউনিটি। আর ওই ভদ্রমহিলা আরেকটা কথা বললো যে যুদ্ধ লাগার পরপরই আমি ইরানে গিয়েছি, এবং সেইখানে আমি ইরানের সিকিউরিটির একজন, মানে সরি, ইরানের যে সিকিউরিটি কেন, ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরগাচি ইন্টারভিউ করেছে উনি। এই ভদ্রমহিলা অত্যন্ত সাহসী, উনি দিল্লি থেকে প্লেনে উঠে গিয়ে তেহরানে নামছে, নেমে গিয়ে আব্বাস আরগাচি সম্ভবত আগে থেকে ফোনে বা যে কোনো ভাবে উনি অ্যাপয়েন্টমেন্ট করে রাখছিলেন। তো গিয়েই বলল যে ওই কথাটা উঠিয়েছে যে তখন বললো যে আপনাদের দেশের, মানে আব্বাস আরগাচি তো ভদ্রলোক, আপনি দেখছেন কতগুলো ইন্টারভিউতে, একটা অসংলগ্ন কথা বলে না, শুধু এতটুকুনি বলছে যে ভারত তো আমাদের পুরনো বন্ধু। হ্যাঁ, দেশের ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ইরানের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায়। তবে আপনাদের প্রধানমন্ত্রীর সাথে তো
নরেন্দ্র মোদীর নেতানিয়াহুর কথা হলো, এর পরের দিনে আমাদেরকে আক্রমণ করেছে, বলে যে হ্যাঁ এটা আমাদেরকে বিব্রত করেছে, বলে যে এটা আমরা খানিকটা ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, এটা হয়তো ভারতের মতো রাষ্ট্রের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। ইউরোপের কোন দেশ যদি করতো তাইলে আমার কষ্ট ছিল না। এটা আব্বাস আরগাচি বলছে, এবং এই ভদ্র মহিলা টক শোতে বলে দিয়েছে, এটা পাবলিক স্টেটমেন্টে বলেছে। তো টক শো কি পাবলিক না? এখন আপনার সঙ্গে কথা বলছি, সারা দুনিয়ার পাবলিক, মানুষ শুনছে না? পাবলিক, হ্যাঁ। তাইলে এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ করতেই পারে। তো আমি যেটা বলছিলাম, এই জায়গায় আমি একটা কনক্লুশন ড্র করি। আমি অবশ্যই বলবো যে নরেন্দ্র মোদী ভারতের যে পররাষ্ট্র নীতিকে একটা নাজুক পর্যায়ে নিয়ে গেছে, যেটা ভারতের ভাবমূর্তির সঙ্গে যায় না। হুম। আপনার কাছে আরেকটা জিনিস, আপনি ভারতের কথা যেহেতু উঠিয়েছেন, ভারতের জনগণকে ধন্যবাদ, মানে ওরা ইরান এমন একটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেখানে লেখা ছিল ধন্যবাদ ভারতের, মানে ধন্যবাদ ভারত পিপল, ধন্যবাদ জার্মান পিপল, আরো মানে কয়েকটা দেশের কথা লেখা ছিল ক্ষেপণাস্ত্রের মধ্যে। ও পাকিস্তানের কথাও লেখা ছিল, যে পাকিস্তানের মহিলারা আপনি দেখেছেন যে জম্মু কাশ্মীরের ওরা অলংকার দিচ্ছিল মহিলারা, মানে ইরানের হ্যাঁ, যুদ্ধের রাইট রাইট রাইট, হ্যাঁ, কারেক্ট। ওই শুনেন, কৃতজ্ঞ। কাশ্মীর একটি নির্যাতিত জাতি, হুম, কাশ্মীরি জনগণ একটি নির্বাচিত জাতি। আপনি যখন কথাটা উঠিয়েছেন হাসিনা আপা, আপনি হুম, মিডিয়ার মানুষ এবং প্রমিনেন্ট ফিগার এখন। আমাদের দেশে আপনাকে চেনে না এমন লোক নাই বললেই চলে, আমি যতদূর জানি। আপনার জ্ঞাতার্থে এই কথাটা বলে আপনার দরকারও হতে পারে এটা প্রয়োজনে। এই হুম, কাশ্মীরের জনসংখ্যার 86% হলো মুসলমান, হুম, আর বাকি 14-15% হলো কাশ্মীরি পণ্ডিত, হিন্দু সম্প্রদায়। তো সেখানে তো কাশ্মীর তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার কথা ছিল। হুম, একটা রেজলিউশন, ব্রিটিশরা যে রেজলিউশন করেছে যে একটা স্টেট ডিসিশন নিবে, সে পাকিস্তানের সঙ্গে থাকবে না, ভারতের সঙ্গে থাকবে না, নিজে আলাদা স্বাধীন হবে। কিন্তু কাশ্মীর তো এটা সে সুযোগ পেল না। হরি সিংকে জোর করেই তো সিগনেচার করাইলো ইনস্ট্রুমেন্ট অফ আপনার অ্যাক্সেশনে, অর্থাৎ কোন রাষ্ট্র কোন স্টেট গুলো কার সাথে যোগদান করবে। প্রথম লাস্ট কিং হরি সিং, তার ছেলে এখনো বেঁচে আছে, 95 বছর বয়স, করণ সিং, ইন্দিরা হুম, গান্ধীর ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন নাম করা, 95 হুম, ইয়ার্স ওল্ড। তাহলে উনি, ওনার বাবা স্যার হরি সিং, হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ কাশ্মীর, এক্সিকিউটিভ কিং, তৃতীয় না, এক্সিকিউটিভ কিং। উনি প্রথম বললো যে আমি আলাদা থাকবো, কিন্তু তাকে ভয় দেখানো হলো। ভয় হুম, দেখানো হলো তুমি আলাদা রাষ্ট্র করবা, তাহলে তোমাদের তো সিপোর্ট নাই, তাইলে আমরা ভারত কিন্তু তোমাকে সমুদ্র বন্দর ব্যবহার করতে দিব না, তাহলে ব্যবসা বাণিজ্য করে খাবা কিভাবে দেখবো। তো ভয় পেয়ে গেছে। হুম। এরপরে পাকিস্তানিরাও চাপ দিছে, ওই যে ট্রাইবাল লস্করকে নিয়ে ব্রিগেডিয়ার আপনার এই যে একজন, তো এখন তো নাম হঠাৎ করে ও ভুলে যাই, ওইটাই এত আকবর। নাম। হ্যাঁ, ব্রিগেডিয়ার আকবর মনে হয়েছে। হুম, ব্রিগেডিয়ার আকবর তো দৌড়াতে দৌড়াতে কাশ্মীরে গেলেন রেজিমেন্ট নিয়ে, তার রেজিমেন্ট। এখানে হুম, মুশকিল হাসিনা আপা, যে ব্রিগেডিয়ার আকবর যখন এগোচ্ছিল, পরে মেজর জেনারেল হয়েছিলেন উনি, তার হুম, রেজিমেন্ট নিয়ে, এবং সাথে ট্রাইবাল, যারা ট্রাইবাল বুঝেন, মানে হইলো ওই সীমান্তের পাঠান, এদেরকে হুম, বলে ট্রাইবাল লস্কর, এদেরকে নিয়ে উনি কাশ্মীরের দিকে আগাইতেছিলেন। এবং উনি যদ্দূর আগেলেন, সংক্ষেপে বলি, এটা বিরাট হিস্ট্রি, হুম, আগালেন এটাই আজাদ কাশ্মীর, এটাই পাকিস্তানের সাথে পড়ছে। আর বাকিটা তখন হরি সিং ভয়ে প্লেনে করে দিল্লি চলে গেছে, গিয়া হুম, তাড়াতাড়ি আপনার যোগদান পত্রে সই করে ফেলাইছে যে ভারতের সাথে যোগ দিবে কাশ্মীর। কিন্তু কাশ্মীরের মুসলমানদের কি হইলো? 86% মুসলমান। আপনি দেখেন কাশ্মীর কি একটা রাষ্ট্র? এটা তো একটা গ্যারিসন। এটা হুম, একটা টোটাল কাশ্মীরটাকে সেনা ছাউনি মনে হয় আমার কাছে। আপনার 200 গজ দূরে দূরে আর্মি। তো এটা তো কোনো রাষ্ট্রীয় জীবন না। তারপরেও 370 আর্টিকেল ভারতের কনস্টিটিউশনে ছিল, 370 ধারা। সেখানে কাশ্মীরকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে কাশ্মীরে আলাদা পতাকা থাকবে, কাশ্মীরের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলা হবে, কাশ্মীরের কোনো মেয়েকে বিয়ে করে হ্যাঁ নিয়ে কোনো লোক, ভারতের কোনো লোক এখানে আইসা বসতি স্থাপন করতে পারবে না। তারপরে কাশ্মীরের আরো কতগুলো আছে, কাশ্মীরে ভারতের কোনো লোক এসে জায়গা কিনা এখানে বাড়ি বানাতে পারবে না, এরকম স্ট্যাটাস হুম, গুলো ছিল। আমি সংক্ষেপে বললাম, অনেকগুলো আছে আরো। তো এইগুলো সব উঠাই দিছে 370 আর্টিকেলে। শুধু তাই নয়, এটা নিয়ে ফেডারেল কোর্টে মামলা হয়েছে, উচ্চ আদালতে, মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। সেখানে জাস্টিস চন্দ্রচূড় চিফ হুম, জাস্টিসকে প্রভাবিত করছে নরেন্দ্র মোদী, এটা হুম, সবাই জানে ভারতের। এবং দি হিন্দু পত্রিকার যে এডিটর ছিলেন মিস্টার রাম, তিনি নিজে প্রকাশ বলেছেন ডাইরেক্টলি যে এটা চিফ জাস্টিসকে প্রভাবিত করে। চিফ জাস্টিস এই 370 আর্টিকেলে উঠিয়ে দেওয়ার পক্ষে রায় দিলেন।
তো এটা হলো কাশ্মীর। তো কাশ্মীরের মানুষ তো যন্ত্রণা বুঝে ইরানের লোকদের, তাই কাশ্মীরের মেয়েরা দেখলাম হাত থেকে সোনার বালা, গলা থেকে হ্যাঁ সোনার হ্যাঁ চেইন, হ্যাঁ, তারপর ইন্ডিয়ান রুপি সব দিতেছে। দিয়ে দিচ্ছে, সাহায্য এবং করছে। শুধু তাই না, মুসলমান কেন, ভারতের সংবেদনশীল বিবেকবান হিন্দুরাও তো ইরানের হ্যাঁ, পক্ষে এই জন্য তো দাঁড়িয়েছে ভারতের পিপলকে তারা সাংঘাতিক ভাবে। ধন্যবাদ জানাইছে। হ্যাঁ, সাংঘাতিক হ্যাঁ, ভাবে দাঁড়িয়েছে তারা। তারা ইরানের জন্য বলতেছে, আর ইরানের জন্য আমাদের সমস্ত ব্লেসিং। আমেরিকা এবং ইসরায়েল অন্যায়ভাবে যুদ্ধ করছে। জি আচ্ছা, বলো। আমরা আজকে দর্শক নিব না, কিন্তু দুই একটা প্রশ্ন একটু আপনাকে, যেহেতু কমেন্টে আসছে, হুতিরা কি বাব আল বন্দর প্রণালী বন্ধ করে দিবে কিনা স্যার একটু বলবেন। না, আর এটা হুতিরা এরকম অ্যাটেম্প নিচ্ছে। হুতিরা এটা কিসের থেকে এনকারেজ দিচ্ছে জানেন? হরমুজ বন্ধ করে দিয়ে তো ইরান একেবারে আমেরিকা এবং ইয়েকে, আপনার ইসরায়েলকে বেকায়দায় ফেলেছে না? তো হুতিরা এখন এই বন্দর বন্ধ করে ইসরায়েলকে আরেকটা মানে সমস্যায় ফেলতে চাচ্ছে। এটা কারেক্ট। এরা দে হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই দ্য এক্স্যাক্টলি মেজার টেকেন বাই ইরান টু স্টপ দ্য লাইন অফ হরমুজ। ঠিক আছে, এটা সত্যি। আর এবং ওয়ান আরেকটা ফাইন মর্নিং দেখবেন হুতিরা বন্ধ করে দিছে বন্দর। আরেকটা হচ্ছে যে উগান্ডার সেনাপ্রধান যে বলল ইসরায়েলের পক্ষ হয়ে লড়বে, এই ব্যাপারে কিছু বলেন স্যার। এইসব পাগলদের কথা লাভ নাই। ইরান গুনেও না উগান্ডার মতো রাষ্ট্রে, আচ্ছা, খাইতে পায় আমরা না। শেষ করব যে প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে যে আজকে ফ্লোরিডাতে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, যে ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে ইরানের, এগুলোতে আঘাত করতে হবে, তারপরে তার যুদ্ধবিরতির প্রশ্ন আসবে, মানে যুদ্ধ বন্ধের প্রশ্ন ৩,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত করে শেষ করুক, কোর্স কমপ্লিট করুক। কারণ তার কথার তো আমি মূল্য দিই না। আই ডোন্ট গিভ এনি ভ্যালু টু দ্য স্পিচ এন্ড স্টেটমেন্ট অফ ডোনাল্ড রিগান। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প, সরি, ডোনাল্ড ট্রাম্পের কথা আমার কোন রকম আস্থা নাই। এই লোকটা যখন যা খুশি তাই বলে। এবং আপনি আমেরিকার যে মর্যাদা সারা পৃথিবীতে ছিল, এটা এই ভদ্রলোক খুব ক্ষুণ্ণ করছে। এবং আমি এই কথা বলতে বাধ্য হলাম যে এই আমেরিকার প্রেসিডেন্টের যে চেয়ারটা, এটাকেই ভদ্রলোক অপবিত্র করেছে এই মিথ্যা কথা বলে প্রতিদিন। আর আরেকটা খবর জানিয়ে দিই, কাতার কিন্তু অফিসিয়ালি একটা ডিক্লারেশন দিয়েছে। কাতারে তো এলএনজি গ্যাস, কাতারে তো তেল নাই। কাতার বলেছে আমি 5 বছর কোনো গ্যাস কাউকে দিতে পারবো না। আমার বন্ধু রাষ্ট্র বা আমার সাথে যে গ্যাসের বাণিজ্য সম্পর্ক যে রাষ্ট্রগুলোর আছে, তাদেরকে আমি 5 বছর দিতে পারবো না। কারণ ইরানের মিসাইল অ্যাটাকে আমার এলএনজি এস্টাবলিশমেন্ট এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা রিপেয়ার করতে আমার 5 ইয়ার্স লাগবে। তো 5 বছরের আগে কেউ যেন আমার কাছে এলএনজি না চায়, আমি এটা দিতে পারবো না। এখন আপনি এটা থেকেই বুঝতে পারেন what is the how miserable condition the Middle East has been facing exactly by the reckless and rampant attack from Iran on Middle East. সো আমরা শেষ করব। ফরাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার শেষ বক্তব্য। আপনার কাছে কি মনে হচ্ছে যে কালকে আমরা সকালে উঠে আবার কি নিউজ শুনবো? মানে ট্রাম্প আমাদেরকে, আসলে যুদ্ধ তো চলছে, একদিকে আমরা পাগল অবস্থা, আরেকদিকে হচ্ছে ট্রাম্পের সাথে আমরা তাল মিলায় চলতে পারতেছে না। হ্যাঁ, nobody can make the prediction. Everything is unpredicted. Thank you very much. অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.